প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও চায়না ভিজিটে আছেন। আজকে 4th ডে। তো আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশ এবং চায়নার মধ্যে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, প্রধান উপদেষ্টা এবং চাইনিজ প্রেসিডেন্ট, সো সেখানে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশের যে কিছু বাংলাদেশ চায়নার মধ্যে যে চুক্তি সই হয়েছে, তো সেখানে আমরা আজকে খবর দেখছি সব পেপারেই যে চায়না থেকে $2.1 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট, ঋণ এবং এখানে গ্র্যান্ট হিসেবে বাংলাদেশ পেতে পারে। সো এই ধরনের চুক্তিগুলো হয়েছে এবং আরও কিছু বিষয় আছে দর্শক, সেগুলো নিয়ে আজকের পত্রিকায় ডিটেল রিপোর্ট হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব আসলে এখানের ভিতরের যে মেইন পয়েন্টসগুলো, আসলে এই চুক্তিগুলো কোথায় হলো এবং কি হবে, বাংলাদেশ কি পাবে, তো সেগুলো নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন টিভিএস এর স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম। সো আবুল কাশেমের সঙ্গে আলোচনা করব। আবুল কাশেম, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। যে কাশেম, $2.1 বিলিয়ন যে চুক্তিগুলো হলো, আপনি যদি জিসটা বলেন যে কোথায় কোথায় এই $2.1 বিলিয়ন আসতে পারে চায়না থেকে? এখানে $2.1 বিলিয়ন পুরো একটা চুক্তি হয়নি। এখানে হচ্ছে চাইনিজ প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো আমাদের যে আনোয়ারা যে চাইনিজ ইকোনমিক জোন হওয়ার কথা, সেখানে হচ্ছে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রস্তাব তারা দিয়েছে বা তাদের আগ্রহ প্রকাশ করছে। আর মংলাপুর হচ্ছে সম্প্রসারণ কাজ, এটা G2G ভিত্তিতে হবে। এটা চাইনিজ সরকারি কোম্পানি করবে, তারা ওখানে $350 মিলিয়ন। এবং এই যে আনোয়ারা যে ইকোনমিক জোন, এটা ডেভেলপমেন্টের জন্য চায়না হচ্ছে 450 মিলিয়ন দেবে, আর 150 মিলিয়ন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হিসেবে দেবে। ধারণা করা হচ্ছে যে এটা হেলথ কেয়ার সেক্টরে আসবে। কিছু গ্র্যান্ট আসতে পারে। জি, এই $150 মিলিয়ন হচ্ছে গ্রান্ট হবে। তো এই যে তো $1 বিলিয়ন প্রাইভেট সেক্টর থেকে আসবে, চাইনিজ যে ইকোনমিক জোন, যেটা এক্সক্লুসিভলি ফর চায়না, এটা হচ্ছিল, এই ইকোনমিক জোন কি কি অবস্থা? এটা কি রেডি নাকি করবে, সামনে কি করবে? আমি এটা বেজার সাথে কথা বলেছি প্রধান উপদেষ্টা চায়না ট্যুরের আগে। এটা 2012 সালে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং এই ইকোনমিক জোনটাকে হচ্ছে ভায়াবল করার জন্য বা যোগাযোগ করার জন্য কিন্তু কর্ণফুলী টানেলটা সরকার তখন করেছে। তো ওইটার হচ্ছে কিছু ল্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট করা আছে, যেখানে চাইলে এখনই ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়, আর বাকিগুলি হচ্ছে এখনও ডেভেলপ হয় নাই। এটা 2012 সালে হচ্ছে আপনার চীনের সাথে বাংলাদেশের একটা MOU হয়েছিল, তার আন্ডারে এটা চীনের ফাইন্যান্সেই হবে এবং চাইনিজ ইনভেস্টররাই ওখানে ইনভেস্ট করবে। তো চীন গভর্নমেন্ট তাদের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে এই ল্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে দিয়েছিল। পরবর্তীতে আমাদের তৎকালীন যে সড়ক সচিব, ওনাকে একটা গিফট বক্সের মধ্যে কিছু নগদ টাকা এই কোম্পানি ঘুষ দিয়েছিল বলে অভিযোগ আসছিল, এবং তখনকার অর্থমন্ত্রী আবুল মালা আব্দুল মুহিত এই কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করার হুমকি দিয়েছিলেন। এরপরে 4-5 বছর এটা নিয়ে আর কোনো অগ্রগতি ছিল না। 2024 সালের শুরুর দিকে চায়না সরকার হচ্ছে নতুন করে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে এই ল্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়েছে। এবং আমরা যতটা শুনছি যে 2014 সালে কিন্তু ওই প্রকল্পের একটা DPP বেজা তৈরি করছিল। এখন আবার নতুন করে ওই DPPটা আর একটু আপগ্রেড করা হচ্ছে, যেহেতু খরচও বাড়বে, মাঝখানে অনেক সময় চলে গেছে। এটা আপগ্রেড করার কাজ খুব দ্রুত গতিতে চলছে এবং এই যে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সাথে বেজার অলরেডি নেগোসিয়েশনও হয়ে গেছে যে বাংলাদেশ সরকারের কতটুকু অংশ থাকবে, তাদের কতটুকু অংশ থাকবে, এই পর্যায়ে আছে এখন। আচ্ছা, FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি, এটা নিয়ে কি চায়নার সঙ্গে এই চিপের ভেজারের ট্রিপে কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, আমরা দেখলাম যে নিউজ আছে এবং 2 শীর্ষ পর্যায়ে যে মিটিং হয়েছে সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা এটা সামনে আরেকটু আগায় নিতে চায়। এখানে FTAটা হচ্ছে চীনের আগ্রহের বেশি ছিল এবং আওয়ামী লীগ সরকারের সময় জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং সেটা অ্যাকসেন্স হয়েছে। আপনি জানেন যে গত বছর জুলাই মাসে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না সফরে গিয়েছিলেন এবং ওই সময় যে দুই দেশের শীর্ষ নেতার যে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে বলা ছিল যে 24 সালের মধ্যে এই FTA নেগোসিয়েশনটা শুরু হবে, কিন্তু সেটা শুরু হয়নি পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে। এখন দুই দেশের সরকার প্রধান তারা যৌথ বিবৃতিতে বলেছে যে এটা তারা সামনে আরও আগে নিতে চায়। এবং এর সাথে আরেকটা বিষয় সিগনিফিক্যান্ট আছে যে 1996 সালে চীনের সাথে বাংলাদেশের একটা
হচ্ছে ওই বিনিয়োগ নিরাপত্তা নিয়ে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। তো এখন চীন এই চুক্তিটাকে আর একটু হালনাগাদ করতে চায় এবং তারা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে যাওয়ার আগেই একটা খসড়া বাংলাদেশকে দিয়েছে। তো এই চুক্তিটাও দুই দেশ স্বাক্ষর করবে এরকম আলোচনা করবে, তারা আলোচনা শুরু করবে, সে বিষয়ে রাজি হয়েছে। আচ্ছা, চায়নাতে বাংলাদেশ ধরেন যে কত 98% প্রোডাক্টের জন্য যেটা আপনার ডিউটি ফ্রি যে মার্কেট অ্যাক্সেস আছে, তো জাস্ট 2% বাকি। তো সেখানে ধরেন যে এটা কি বাংলাদেশ কোনো সুযোগ সুবিধা নিতে পারছে চাইনিজ এই বড় ইকোনমি থেকে? না, এটা আমরা যদি হচ্ছে গত 10 বছরের দেখি যে চীন কিন্তু আমাদের 2020 সাল থেকে ডিউটি ফ্রিটা দিচ্ছে, বাইলেটারাল যে ডিউটি ফ্রিটা 2020 সালে হচ্ছে 97% ছিল, পরে এটা 98% করা হয়েছে 22 সালে। তো তার আগে হচ্ছে আমরা আফটার আন্ডারে হচ্ছে চীনের শুল্কমুক্ত সুবিধা পেতাম। তো এই মানে এশিয়া প্যাসিফিক ফ্রি ট্রেড এরিয়া, এশিয়া ফ্রি ট্রেড এরিয়া, তার আন্ডারে আমরা হচ্ছে ওখানে শুল্কমুক্ত সুবিধা পাইতাম। কিন্তু আফটার আন্ডারে আমার শর্ত ছিল হচ্ছে সিঙ্গেল স্টেজ রুলস অফ অরিজিনের শর্ত ছিল, এবং সেখানে আমরা 37% পণ্যে হচ্ছে ডিউটি ফ্রি পাইতাম। এখন চায়নাতে হচ্ছে আপনার যে ওই রুলস অফ অরিজিনের শর্তটা একটু কঠিন এবং তারা পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, চীনের বাজারে হচ্ছে আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাওয়ার পরে আমাদের এক্সপোর্ট খুব একটা বাড়ে নাই। এবং গত কয়েক বছরের ডেটাই তো বলে যে সেটা কমেছে। হ্যাঁ, গত কয়েক বছর কমেছে। এটা বেসিক্যালি আবার হচ্ছে কোভিড এবং হচ্ছে ওই আবার আমাদের যে প্রোডাক্টগুলি চীনে যায়, যেমন হচ্ছে আমাদের চিংড়ি, তারপরে হচ্ছে কাঁকড়া ইত্যাদি, এগুলির হচ্ছে কোয়ালিটি নিয়েও চীনের দিক থেকে কিছু অবজারভেশন ছিল, এবং তারা একসময় কিন্তু বাংলাদেশ থেকে এইসব পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল। পরে আবার তারা বাংলাদেশে হচ্ছে চাষিদের হলো ট্রেন আপ করে এখন আবার চালু করেছে। এবং সর্বশেষ অর্থ বছরে হচ্ছে আপনার $715 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ এই সুবিধাটা নিতে পারে নাই এই, এবং 26 সালে এলডিসি গ্রাজুয়েশনের পরে চীন আরও 2 বছর দিতে চাচ্ছে। কিন্তু এটা হলো আমাদের অর্থনীতিবিদরা বা যারা ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, তারা যেটা বলছেন যে চীনের বাজারে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস বেনিফিট আমরা যেহেতু আগে নিতে পারিনি, তাই হয়তো তারা আমাদেরকে 2 বছর দিছে। কিন্তু এটা যদি লঙ্গার টার্মে পাওয়া যায় যে কোনো ফরম্যাটে, যে আরও 10 বছর বা 15 বছর, তখন আসলে চীনের বাজারে বাংলাদেশের এক্সপোর্টের একটা সক্ষমতা তৈরি হবে। এখন বাংলাদেশের হাতে প্রোডাক্ট নাই, এবং আমরা যে আরএমজি করি চীন এক্ষেত্রে আরও অনেক বেশি অ্যাডভান্স। সুতরাং আমাদের আরএমজি দিয়ে ওদের বাজার দখল করা যাবে না। চীন যদি 10 বছর পরে তারা আরএমজি থেকে আস্তে আস্তে শিফট করতেছে, হয়তো আরও শিফট করবে, তখন হয়তো তারা আরএমজি ইম্পোর্ট করবে, তখন হয়তো বাংলাদেশের সুযোগ আসতে পারে। রাইট, আমরা দেখলাম যে এই ভিজিটে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় তিস্তা প্রকল্প, সেটা নিয়ে একসময় আমরা দেখেছি যে চায়না করতে চাইলে ইন্ডিয়া চায় না, বা ইন্ডিয়া করতে চাইলে ইন্ডিয়াও আবার সেটা ঠিকভাবে করেনি। তো আগের সরকারের সময় আমরা দেখেছি যে এগুলো 2018-19 সাল থেকে কিন্তু এই তিস্তা প্রকল্প বা তিস্তার যে ধরেন যে বাঁধ প্রকল্প, এগুলো নিয়ে কিন্তু আলোচনা ইন্ডিয়ার সঙ্গে আমরা শুনেছি, চায়নার সঙ্গেও শুনেছি। এই ভিজিটে কি আলোচনা হয়েছে চীনের সাথে তিস্তা নিয়ে? যে তিস্তার প্রসঙ্গ আসলে অনেক পুরাতন। আপনার মনে আছে যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন আসছিলেন, ওই সময় কিন্তু তিস্তা চুক্তিটা স্বাক্ষর হওয়ার কথা ছিল, সবকিছু সেটা ওয়াটার শেয়ারিং ছিল, পানি বিনিময় শেয়ারিং, তো সেটা হয়নি, তারপরেও হয়নি। পরবর্তীতে বাংলাদেশ যখন দেখছে যে আসলে ইন্ডিয়া থেকে তিস্তার পানি শেয়ারিংটা একটা অনিশ্চিত, তো তাহলে এই তিস্তা ব্যবস্থাপনা করে এই বর্ষাকালের পানিটা কিভাবে সারা বছরই ধরে রাখা যায়। এটা তো শুরুতে হচ্ছে চায়না এখানে যখন ইনভেস্ট করতে চাইলো, তখন ভারত তার এটা সিকিউরিটি কনসার্ন হিসেবে দেখছে। প্রথমত তিস্তা হচ্ছে 2 দেশের যৌথ নদী। দ্বিতীয়ত হচ্ছে যে তিস্তা এমন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে যেটা শিলিগুড়ি, ওখানে ভারতের চিকেন নেক বলা হয়, যেটা ওখানে ভারত মনে করে যে ওটা তার হলো সিকিউরিটির জন্য খুবই কনসার্ন, যে ওখানে চাইনিজ কোম্পানি বা চাইনিজ লোকজন ওখানে কাজ করবে, এটা তাদের জন্য কনসার্ন। তো চায়না যখন চাইলো, পরে ভারতও হচ্ছে প্রস্তাব দিল যে তারা করতে চায়। বাংলাদেশ স্বাভাবিকভাবেই, ভারত হচ্ছে প্রতিবেশী, যৌথ নদী, এবং যেহেতু 2 দেশের নিরাপত্তার বিষয় আসছে, তো আমলিক সরকারের যেটা আমরা খোলামেলায় শুনছি যে যদি ভারত এখানে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চায়, তাহলে সরকার ভারতকে দিয়ে করাবে, না হলে দেন চীন থেকে করাবে। মানে হচ্ছে বাংলাদেশ এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চায়,
সেটা ভারত করলে ভারত ওকে, না হলে আমার অন্য কাউকে দিয়ে করাতে হবে, সেটা চীন হলে চীন। তো এখন এই সরকারের সাথে যেহেতু হচ্ছে আপনার ভারত সরকারের সম্পর্ক দৃশ্যমান, আমরা হয়তো ভিতরে খবর জানি না, দৃশ্যমান হচ্ছে খুব একটা সুখকর যাচ্ছে না, বা আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। তো এই প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস চীনের সহযোগিতা চাইছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ বাংলাদেশের ওভারঅল যে ইন্টারনাল নদ নদীগুলো আছে সেগুলির একটা মাস্টার প্ল্যান, পানি ব্যবস্থাপনা 50 বছর মেয়াদী একটা মাস্টার প্ল্যানের কথা বলেছে। তো চীন এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে, এটুকু আমরা পত্রিকায় দেখলাম। রাইট, সো এটুকুই আমরাও দেখেছি যে আলোচনার বিষয়। তো চায়নার সাথে বাংলাদেশের বিজনেস, ব্যবসা বাণিজ্য তো গ্রো করছে অনেক বছর ধরে। এখন বাংলাদেশের সব থেকে বড়, আপনি বলতে পারেন যে আমাদের যে ইম্পোর্ট করি আমরা, বড় সোর্স হচ্ছে চায়না। একসময় ইন্ডিয়া ছিল, বাট এখন বাইফার চায়না। সো আশা করি এই ভিজিটের মাধ্যমে, প্রফেসর ইউনূসের চায়না ভিজিটের মাধ্যমে আরও সম্পর্ক গভীর হবে বাংলাদেশ চায়নার সাথে। কাশেম, আপনাকে ধন্যবাদ টিভিএসসি সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম আমাদের প্রধান উপদেষ্টার চায়না ভিজিটে কি হয়েছে, যে কি ধরনের চুক্তিগুলো হয়েছে এবং সামনে কি সম্ভাবনা আছে, আমরা কতটা পারবো এগুলো সুযোগ সুবিধা নিতে, এবং তিস্তা নিয়ে যে আপনার ভূ রাজনৈতিক একটা পলিটিক্স, সেই বিষয়ে আমরা শুনলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।